আমি অনেক আগে থেকে কইতেছিলাম যে বিএনপি ভারতীয় স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। আজ আমি সেই আত্মসমর্পণ করার টাইমলাইন আর ঘটনাগুলা প্রমাণ সহ দেখাবো। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আমার কথাগুলো সত্য কিনা। এবারে আমি আপনাদেরকে দুইটা ঘটনা পাশাপাশি দেখাবো, একদিকে চীন, অন্যদিকে ইন্ডিয়া। একই সময় একই সরকার একই ইস্যু নিয়ে দুই দেশের সাথে বাংলাদেশ কিভাবে আচরণ করলো সেটা দেখলে অনেক কিছু বোঝা যাবে। 9 মার্চ 2026 চীনের রাষ্ট্রদূত গেলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে, নিজে থেকে কেউ ডাকেনি, নিজেই আসছেন। এই বৈঠকে বললেন চীন বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানে সহযোগিতা করতে চায়। চীন জ্বালানি সরবরাহে আগ্রহী, একসাথে কাজ করতে চায়। চীন এদের থেকে প্রস্তাব দিতেছে, জ্বালানি সহযোগিতার অফার দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে কিছু জিজ্ঞেস করা হয়নি, কিন্তু চীন নিজে থেকে আগে আসছে। বিএনপির তরফ থেকে কোনো সাড়া নাই, কোনো কমিটি নাই, কোনো ফলো আপ নাই, কোনো মিটিং নাই। চীন প্রস্তাব দিল, বাংলাদেশ গ্রহণ করলো না। একই দিনে 9 মার্চ 2026 যেদিন চীনের রাষ্ট্রদূত অর্থমন্ত্রীকে জ্বালানির প্রস্তাব দিয়েছে, একই দিনে প্রণয় ভার্মা জ্বালানি মন্ত্রী টুকুর সাথে বৈঠক করতেছে। এখানে ভারত বাংলাদেশকে প্রস্তাব দিতেছে না, বাংলাদেশ ভারতকে প্রস্তাব দিতেছে। বাংলাদেশ নিজে থেকে বলতেছে আপনাদের নুমালীগড় পাইপলাইন থেকে আরো ডিজেল দেন, চলতি বছরে 5,000 টন, আমরা চাই মাসে 20,000 টন। একদিকে চীন নিজে জ্বালানি প্রস্তাব দিতেছে, অর্থমন্ত্রীর দরজায় হাজির, বাংলাদেশ সাড়া দিতেছে না। অন্যদিকে বাংলাদেশ ভারতের কাছ থেকে নিজে থেকে গেছে, নিজে থেকে আবেদন করতেছে, নিজে থেকে ভারতের কাছে ভিক্ষা চাইতেছে। জ্বালানির প্রশ্নে নিজে থেকে প্রস্তাব দিছে চীন, বাংলাদেশ ফিরাই দিছে। আর ভারত, বাংলাদেশ তাদের দরজায় ভিক্ষায় থালা নিয়ে দাঁড়ায় আছে। দেখলেন তো, সব হিসাব মিলছে এক জায়গায়। তারেক রহমান অনেক আগে থেকে ইন্ডিয়ার সাথে একটা ব্যাক চ্যানেল মেনটেন করতেছে, আর সেই ইন্ডিয়ার সাথে একটা সিস্টেম করে ক্ষমতা এসছে। জুলাই 2024 ছিল আমাদের জীবনের একটা মাহেন্দ্রক্ষণ। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে, বুকে গুলি খাইছে। আবু সাইদ দাঁড়াইছিল বুক চিতায়, মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছে। শত শত পরিবারের সন্তান আর ফিরে আসেনি, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অঙ্গ হারাইছে। তারা সবাই একটা স্বপ্ন নিয়ে জীবন দিছিল। কি স্বপ্ন? বাংলাদেশকে বদলায় দেওয়ার স্বপ্ন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশকে আর মাথা নত করে চলতে হবে না, স্বাধীন বাংলাদেশ। আমরা বলছিলাম আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ, যেখানে জনগণ প্রভু, যেখানে বিদেশি শক্তি কাউকে হাতের পুতুল বানাইতে পারবে না। বাংলাদেশ সরকার বদলাইছে, কাঠামো বদলায় নেই, বন্দোবস্ত বদলায় নেই। হাসিনার মডেলটা ছিল জোর করে ভারত পন্থা দিয়ে রাষ্ট্র চালানো। এই মডেল 2024 সালে ভেঙে পড়ছে। কিন্তু ভারতের চাহিদা বদলায়নি। তার চাহিদা ট্রানজিট, তার চাহিদা করিডোর, তার চাহিদা এনার্জি, তার চাহিদা ভারতের জ্বালানির বাজার হিসেবে বাংলাদেশকে পাওয়া, ভারতীয় পণ্যের বাজার হিসেবে বাংলাদেশকে পাওয়া। তার চাহিদা 7 সিস্টারের সিকিউরিটি, তার চাহিদা আদানির কন্ট্রাক্ট, আর্থিক স্বার্থ, হাসিনার সুরক্ষা যাতে তার সাজানো হয়, সীমান্তকে যেভাবে খুশি ম্যানেজ করা। ভারত যেভাবে পারে সেভাবে যেন চলতে পারে, ভারত যেভাবে পারে সেভাবে যেন চলতে পারে, বাংলাদেশ যেন ভারতের বাজার হইতে থাকে। এই চাহিদাগুলো বদলায়নি। তাহলে ভারতের জন্য একটা নতুন ইনস্ট্রুমেন্ট দরকার ছিল, এমন একজন শাসক দরকার ছিল যাকে জনগণের রায় বৈধ বলে মনে হয়, যাকে হাসিনার মতো স্বৈর শাসক বলে মনে না হয়, যিনি গণতান্ত্রিক পথে আসবেন, ভোট দিয়ে আসবেন, কিন্তু যিনি এই কাজগুলা করবেন যেগুলো হাসিনা করতেন। সেই ইনস্ট্রুমেন্টই তারেক রহমান। তারেক রহমান মানে জোর না খাটানো হাসিনা। আওয়ামী লীগ বিএনপির পথ আলাদা হইতে পারে, সম্পূর্ণ আলাদা হইতে পারে, কিন্তু তার ডেস্টিনেশন, লক্ষ্য এক। জনগণ হাসিনাকে নামাইছে, কাঠামো বদলায়নি, বন্দোবস্ত বদলায়নি, আজাদি আসেনি, মুখ বদলাইছে, হাত বদলায়নি। এবং এই পুরা পরিক্রমায় একটা কণ্ঠস্বর অনুপস্থিত, বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর, ফেলানির কণ্ঠস্বর, জুলাই 24-এর শহীদদের কণ্ঠস্বর। তাহলে আমাদের মুক্তি কোথায়? এই প্রশ্নের উত্তর আজ আমাদের কাছে নাই, কিন্তু আমি জানি এই প্রশ্ন করতে হবে বারবার, জোরে জোরে, প্রকাশ্যে, যতদিন না উত্তর আসে। কারণ এই প্রশ্ন না করলে এই বন্দোবস্ত কখনো ভাঙবে না, এই প্রশ্ন না করলে মুক্তি কখনো আসবে না। শুধু তাই না, হাসিনা পড়ার পরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিএনপি কি বোম্বাস্টিক কথা কইছিল সেটা দেখি। নির্বাচনের ঠিক 2 মাস আগে ফখরুল ইসলাম বিবৃতিতে বলল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট অনুযায়ী বিএসএফ এর গুলিতে 69টা আক্রমণে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে, 38 জন আহত হয়েছে, 60 জন আটক হয়েছে। বিএসএফ জোর করে 3,399 জনকে বাংলাদেশে পুশিন করেছে। আর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরের কাছে 108 জন বাংলাদেশি জেলেকে আটক করছে। 3,399 জনকে পুশিন করেছে। বিএনপি কইছিল 3,399 জন মানে একটা ছোটখাটো গ্রামের পুরো জনসংখ্যা জোর করে ঠেলে দিছে বাংলাদেশে। এই হলো বিএনপির অভিযোগ ভারতের বিরুদ্ধে নির্বাচনের আগে। তখন তাদেরকে দেখাইতে হবে আমরা ভারতের বিরুদ্ধে স্ট্রং ম্যান, আমরা বিপ্লব করব ভারতের বিরুদ্ধে। এরপরে হলো 6 ফেব্রুয়ারি 2026, ভোটের 6 দিন আগে বিএনপি তাদের 51 দফা ইশতেহার প্রকাশ করলো। ইশতেহারের মূল স্লোগান হইতেছে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা এবি পার্টির কাছ থেকে চুরি করেছে। এবি পার্টি দেখেন তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে এই স্লোগান বারবার ব্যবহার করছে। বিএনপির সামনে এই স্লোগান মেরে দিচ্ছে। একটা স্লোগানের লোভ সামাল দিতে পারে না, জনগণের সম্পদ, রাষ্ট্রের বিপুল সম্পদের লোভ কেমনে সামলাইবে? আর একটা রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে না, এতটাই দেউলিয়া ওরা।
কয় ছবি দেখান এরিতেশে, তারিখগুলো দেখায়েন। হ্যাঁ দেখেছেন কার স্লোগান কে মারিছে, ধুলায় অন্ধকার। আর একটা স্লোগান ছিল, ফ্রেন্ডস ইয়েস মাস্টার্স নো, বন্ধু চাই প্রভু না। ইস্তারে কি ছিল, সীমান্তে গুলিবর্ষণ বন্ধ করতে কঠোরতম অবস্থান, হাসিনা আমলের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তির পূর্ণ পর্যালোচনা, তিস্তার পানি, ফারাক্কা চুক্তি, এই সমস্ত বালসাল মেলা কিছু বলছিল। 2024 সালের জানুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি পুরো 2 বছর ধরে বিএনপির একটাই কণ্ঠস্বর, একটাই প্রতিশ্রুতি, একটাই অবস্থান। আমার সাথে তারেক রহমান নিজে বিএনপি ভারতীয় পণ্য বয়কট মুভমেন্ট করতেছে, আমরা একসাথে প্ল্যানিং করতেছি, এক্সিকিউট করতেছি। আর এই খলিলুর রহমান আমার সেই ভারতীয় পণ্য বয়কট মুভমেন্টের ন্যারেটিভ তৈরি করতে হেল্প করতেছেন। এই ছিল চুক্তি জনগণের সাথে ভোটের আগে। এখন প্রশ্ন, ক্ষমতা এসে এই চুক্তি কি ছুঁড়ে ফেলছে বিএনপি? আসেন এক এক করে দেখি। প্রথমে আদানি। 2025 সালের জানুয়ারি মাসে ফখরুল সাহেব বলছিলেন, ক্ষমতা আসলে আমরা গত 15 বছরের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি পর্যালোচনা করব। ওই দিন ফখরুলের পাশে বসেছিল ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা রিপোর্ট উপস্থাপন করছিলেন উনি। সেই রিপোর্টের নাম ছিল বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি। টুকু সাহেব সেদিন স্পষ্ট করে বলছিলেন, এই চুক্তিগুলো ক্লোজ টেন্ডার করা হয়েছে, আইনি প্রক্রিয়াকে পাশ কাটায় ক্ষমতাসীন দলের পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়ার জন্য। ক্লোজ টেন্ডার মানে অবৈধ প্রক্রিয়া, ক্ষমতা আসলে পর্যালোচনা করা হবে, বাতিল করা হবে, এটাই ছিল প্রতিশ্রুতি। নিজেরাই বলছে, আমরা বলি নাই। সে একই ইকবাল হাসান মাহমুদ টুকু শপথের দিন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলেন, স্যার আদানি চুক্তি কি বাতিল হবে? মন্ত্রী কি উত্তর দিলেন ইংরেজি, আই নিড টু ডু হোমওয়ার্ক, উই নিড টু ডু লটস অফ ব্রেনস্টর্মিং। আমাকে হোমওয়ার্ক করা লাগবে, প্রচুর ব্রেনস্টর্মিং করতে হবে, মানে মগজের ঝড় তোলা লাগবে। এই জন্য সুপুরে এদের এত পছন্দ। হ্যাঁ দেখেন, বুঝলাম না। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। দেখেছেন ঝড় তুলতে পারে চুপ্পু, সেই জন্য ওকে এত পছন্দ। টুকু ভাই আপনার হোমওয়ার্ক লাগবে কেন? 14 মাস আগে কি হোমওয়ার্ক করেছিলেন? ক্লোজ টেন্ডার আইনি প্রক্রিয়া ভেঙে করা হয়েছে, এটা আপনি কইছিলেন। পছন্দের লোককে সুবিধা দেওয়া হয়েছে, আপনি কইছিলেন। এই তথ্য আপনার হাতে তখন ছিল। সেই তথ্য এখন 14 মাসে গায়েব হয়ে গেল? নাকি তথ্য বিরোধী দলে থাকার জন্য ছিল, মন্ত্রী হওয়ার পরে আর দরকার নাই? নাকি তখন হুদাই করছিলেন বালসাল, মানুষজনকে ভাত তাপ্পা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য? এরপরে ব্লুমবার্গ একটা রিপোর্ট প্রকাশ করলো, এখানে লেখা হইলো বিএনপি সরকার আদানি চুক্তি বাতিল করবে না, বিএনপি সরকার আদানি চুক্তি নেগোশিয়েট করবে, দাম নিয়ে দর কষাকষি হবে, চুক্তি থাকবে। বাহ, সব বরাবর হয়ে গেছে ইন্ডিয়ার সাথে, বুঝি চাও? বাতিলের প্রতিশ্রুতি ছিল, হইলো রিনেগোসিয়েশন, দেখাইলো মুরগি, খাওয়াইলো ডাল। এই হইতেছে বিএনপি। এই রিনেগোসিয়েশন কি হঠাৎ 16 ফেব্রুয়ারি পরে হয়েছে? হয়নি। এই সিদ্ধান্তের প্রস্তুতি অনেক আগে থেকেই চলতেছিল, এবং সে প্রস্তুতির একটা মুখ ছিল, একটা নাম ছিল শামা ওবায়েদ। 2024 সেপ্টেম্বরে প্রণয় ভার্মার সাথে বিএনপির যে প্রতিনিধি দল বৈঠক করছিল, সেখানে 4 জন ছিল। তার একজন ছিল শামা ওবায়েদ। কে করছিল? ফখরুল, সালাউদ্দিন, নিতাই রায়চৌধুরী এবং শামা ওবায়েদ। এবার বুঝেছেন তো নিতাই রায়চৌধুরী কোন কোটায় সংস্কৃতি মন্ত্রী হয়েছে? ইন্ডিয়া তার ন্যারেটিভ বাংলাদেশে পুশ করে আর্ট কালচার দিয়ে, সেই ফ্রন্টে কেন নিতাই রায়চৌধুরী? বুঝেছেন তো? যাই হোক, শামা ওবায়েদের প্রসঙ্গ আছে। নিতাই রায়চৌধুরী সবসময় ইন্ডিয়ার সাথে মিটিং এ থাকে, আমি পরে আবার দেখাবো। জুলাই 2024 শেষ লড়াই ছিল না, জুলাই 2024 ছিল প্রথম লড়াই। আমরা এখনো সেই লড়াইয়ের মধ্যেই আছি। জুলাই জিন্দা আছে। বাংলাদেশে এভাবেই আবার নেমে আসবে বর্ষা বিপ্লবের রুহানি প্লাবন। সেই অনাগত সময়ের জন্য তৈরি হন, সে আজাদির জন্য তৈরি হন। ইনকিলাব জিন্দাবাদ।